নির্বাচন কমিশনের কোনো না কোনো জায়গায় পক্ষপাত আছে কিনা সেটা ওনাদের খেয়াল রাখতে হবে। এটার সাথে কিন্তু আমি একমত। লোকাল গভর্নমেন্ট নির্বাচন কনস্টিটিউশনালি নির্বাচন কমিশনের এখতিয়ারের মধ্যেই নেই। স্বাগত মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ আয়োজনের সাথে আছি আমি জান্নাতুল সাদিয়া। দর্শক, আমরা সাম্প্রতিক রাজনীতির নানান প্রসঙ্গ নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি নির্বাচন ঘিরে রাজনীতিতে উত্তাপ। আমাদের সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন দুজন সম্মানিত অতিথি। আছেন ডাক্তার জাহিদুর রহমান, বিশ্ববিদ্যালয় শিক্ষক ও রাজনীতি বিশ্লেষক, এবং একই সঙ্গে রয়েছেন জয়নাল আবেদিন শিশির, যুগ্ম সদস্য সচিব ও সহ সম্পাদক এনসিপি মিডিয়া সেল। আপনাদের দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আমি শুরুতেই জয়নাল আবেদিন শিশির আপনার কাছে যাব। সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এনসিপির আহ্বায়ক, আপনাদের আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনি বলেছেন যে নির্বাচনে যে প্রচারণা এখন হচ্ছে গিয়ে যতটা দেখা যাচ্ছে, এরকমভাবে তিনি বলেছেন যে বেগম জিয়ার মৃত্যুকে ব্যবহার করছে বিএনপি, বেগম খালেদা জিয়ার মৃত্যুকে ব্যবহার করে শোকসভার নামে বিভিন্ন রাজনৈতিক বা প্রচারণা বা নির্বাচনী প্রচারণা আসলে চালানো হচ্ছে। এটা আসলে অনেক বড় একটা অভিযোগ এই কারণে যে বিএনপি দল হিসেবে এখন তাদের যেই পজিশন, সেখান থেকে চিন্তা করলে বিএনপি এখন আসলে কেন বেগম জিয়ার মৃত্যুকে ঠিক সিম্প্যাথি হিসেবে ব্যবহার করবে, এটা এনসিপি কেন মনে করছে, একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে এবং আমার সহ-আলোচক জাহিদ ভাইকে। দেখেন, আমরা শুরু থেকে বলে আসছি যে বর্তমান যে নির্বাচন কমিশন, উনি নিরপেক্ষ নন। একদম যখন আপনার এনসিপির নিবন্ধন নিয়ে যখন আমরা কাজ করি, তখন থেকে তিনি পক্ষপাতমূলক আচরণ করে আসছেন এবং উনি আমাদের এনসিপি শাপলা প্রতীক না দিয়ে আমাদের শাপলা কলি প্রতীক দেন, এবং এটা কোনো আইনি কোনো জটিলতা বাধা কিছুই ছিল না। উনি অনেকেরই এরকম জাতীয় ফল কাঁঠাল দিয়েছেন, আরও অন্যান্য প্রতীক দিয়েছেন, কিন্তু আমাদের সময়ে তিনি পক্ষপাত করলেন এবং এর কোনো আইনি ব্যাখ্যা দিলেন না। এবং আমরা তখন থেকে বলে আসছি ওনার ভূমিকা বিএনপির প্রতি ঝুঁকে আছে। আমরা বারবার বলে আসছি ওনার সাম্প্রতিক কিছু কর্মকাণ্ড, তারপরে এর আগে হচ্ছে ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের একজনকে আপনার অন্যায্যভাবে মেয়র ঘোষণা দিয়ে দেওয়া, সব বিষয়ে আমরা বলে আসছি উনি বিএনপির দপ্তর সম্পাদকের ভূমিকা পালন করছেন, যে বর্তমান যে প্রধান নির্বাচন কমিশন নাসির উদ্দিন। দেখেন, উনি যে কারণে আমাদের আহ্বায়ক বা আমাদের দলের নেতাকর্মীদের সুকুশ দিলেন যে গণভোটের প্রচারণার জন্য এবং গণভোটের পোস্টার থাকার জন্য, এবং গণভোটের প্রচারণা তো সরকার নিষেধ করে নাই আইনসিদ্ধভাবে, সরকার উৎসাহিত করেছে এক প্রকার। তা ইসি যখন আমাদেরকে শুধুমাত্র সুকুশ দেয়, এবং আমরা তো কোনো সরাসরি ভোট চাই নাই, আমরা গণভোটের প্রচারণা চালিয়েছি, তখন তো এটাকে আপনি নিরপেক্ষ বলতে পারেন না। তখন তো এটা মনে হয় যে কারো মান সম্মান নষ্ট করার জন্য, ইমেজকে ক্ষুণ্ণ করার জন্য এবং পরিকল্পিত কারো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য উনি কাজটি করেছেন। উনি যদি নিরপেক্ষ হতেন, তাহলে আমাদের আহ্বায়ক যে কথাটাই বলেছেন বা আমরা দলীয়ভাবে যে কথাটাই বলেছি, তারেক রহমান সাহেব যখন দেশে আসলেন, ওনারও তো কিছু ছবি, ব্যানার, ফেস্টুন ব্যবহার করা হয়েছে। উনি তো তাদেরকেও বলতে পারতেন, একই সাথে তো সবাইকে দিতে পারতেন যে আপনারা কোনো দল এগুলো করতে পারবেন না। উনি শুধু আমাদেরকে দিলেন, এবং ওনার যে এই কার্যকলাপ নিয়ে আমরা ওনাকে বারবার বলেছি আপনার এই আচরণটা পক্ষপাতমূলক হচ্ছে, আপনি ওই পথ থেকে ফিরে আসুন। উনি কোনো মতেই করছেন না। উনি একটি দলের চাপে পড়ে, বা আমরা বলতে পারি কোনো যদি লোভ দেখিয়ে থাকে, লোভে পড়ে উনি এই কাজগুলো করেই যাচ্ছেন। আমরা আশঙ্কা করছি 2008 সালের যে 111-এর গভর্নমেন্টের যে ভারতের প্রেসক্রিপশনে যে একটা পাতানো নির্বাচন, যে অর্থে আমরা আসলে সেটাকে নির্বাচন বলি না এখন পর্যন্ত, ক্ষমতা হস্তান্তর, আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তর করা, ঠিক আবারও মনে হচ্ছে এমন একটি ষড়যন্ত্র আমরা আভাস পাচ্ছি। পুরাতন যে এস্টাবলিশমেন্ট, যেটা আওয়ামী লীগকে ক্ষমতায় রেখেছিল 15 বছর, এবং আওয়ামী লীগ, বিএনপি এবং ভারত মিলে 2008 সালের একটি পাতানো নির্বাচনের দিকে আগাচ্ছে মনে হচ্ছে আমাদের কাছে। জি, আবার আসবো আপনার কাছে। আমি একটু ডাক্তার জাহিদুর রহমান আপনার কাছে যেতে চাই। যেরকমটা জয়নাল আবেদিন শিশির বলছেন যে একটা পাতানো নির্বাচন হয়তো হতে পারে, আপনার কাছে কি মনে হচ্ছে আগামী নির্বাচনটা আসলেই কেমন হতে পারে? ধন্যবাদ। আমি শিশির যেভাবে বললেন, আমি এনসিপির কাছে আমার কিছু প্রত্যাশা ছিল, এটার কথা অনেকবার বলেছি। এই প্রত্যাশা ইনফ্যাক্ট আমি তো নিজে তৈরি করেছি তা না, ওনারা তৈরি করেছেন হলো নতুন বন্দোবস্তের কথা, নতুন রাজনীতির কথা, তারাই আমাদেরকে শিখিয়েছেন। সো আমরা এই প্রত্যাশা করেছি। যেমন ধরুন, উনি বলছেন ভারত বিএনপি মিলে একটা পাতানো নির্বাচন হতে পারে বলে উনি মনে করছেন।
যখন এই আলাপটা কেউ করবেন তাকে আসলে কিছু তথ্য প্রমাণ দিতে হবে যে ভারত বিএনপির সাথে আঁতাত করেছে বা বিএনপি ভারতের সাথে আঁতাত করেছে। রাজনীতির মাঠে এগুলো বলা নিয়ে সমস্যা দেখি না, আমি আবারও বলছি এটা আমি এনসিপির কাছে এক্সপেক্ট করছি, কারণ তারা পুরনো বন্দোবস্তের রাজনীতি করেন না। তারপর ধরুন বিএনপির দপ্তর সম্পাদক হয়ে গেছেন সিইসি, তো এই নির্বাচন আমাদের তো আসলে থাকাই উচিত না, কিন্তু এটা কিন্তু মিন করেন না, এগুলো পুরনো বন্দোবস্ত যে আপনি আসলে অনেক শক্ত অনেক টাফ কথা বলে যাবেন যেটা কোনো বেইজ নাই। নির্বাচন কমিশনের কোনো না কোনো জায়গায় পক্ষপাত আছে কিনা সেটা ওনাদের খেয়াল রাখতে হবে, এটার সাথে কিন্তু আমি একমত। যদি ওনাদেরকে যে পোস্টারের জন্য শোকজ করে আরও কাউকে যদি পোস্টারের জন্য শোকজ না করে থাকে, সেটা নিয়ে তারা নির্বাচন কমিশনের সাথে আলাপ করবেন, তাদেরকে চাপ দেওয়ার চেষ্টা করবেন, এগুলো ঠিকঠাক আছে। যদিও এই গণভোটের প্রচারণা নিয়ে আসলে প্রশ্ন যেটা হয়েছে সেটা হলো আনুষ্ঠানিক প্রচারণা শুরুর আগে ক্যাম্পেইন করা যাবে না, নিয়ম আছে, কিন্তু আমরা যেহেতু গণভোটের মধ্যে করিনি, গণভোটের মধ্যে পড়বে কি পড়বে না এর মধ্যে সম্ভবত একটা বিভ্রান্তির সুযোগ তৈরি হয়েছে যে আপনি গণভোটের পক্ষেও পারবেন কিনা। সরকার তো নির্বাচন করছে না, সুতরাং সরকারের প্রচারণা আর এনসিপির প্রচারণা একই না, কারণ এনসিপি নির্বাচনে পার্টিসিপেট করছে, সেই কারণে গণভোটের ক্ষেত্রে একটা বিভ্রান্তি। আমি বলছি না যে এটা নিয়ে যারা পোস্টার করেছেন তারা অনেক অপরাধ করে ফেলেছেন, কারণ এটা নিয়ে কনফিউশন তৈরি হতে পারে। নির্বাচন কমিশন যদি শোকজ করে তারা তাদের ব্যাখ্যা দেবেন, আবার একই সাথে অন্য কোনো ধরনের পোস্টার যদি থেকে থাকে, অন্য পোস্টার আর হা না এর ক্যাম্পেইন কিন্তু দুটো একই জিনিস না। গণভোটে একটা ভোট, ওটারও একটা ফলাফল আসবে, সো ওটা করতে পারবে কি পারবে না কনফিউশন থাকতে পারে, সেগুলো ক্লিয়ার হয়ে যেতে পারে। তো সেই কারণে আমি যেটা বলছি, আমি প্রাথমিকভাবে এনসিপি যা বলছে যেভাবে বলছে, জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যেটা বলেছেন, আজকে শিশির যেটা বললেন, এগুলো আমাদের দেশের রাজনীতিতে হয়েছে হয়, এবং রাজনীতিবিদরা যা বলেন সেই কথাগুলোকে আপনি উইথ আ পিঞ্চ অফ সল্ট নিতে হবে। সবসময় তারা যা মিন করেন সেটা আসলে বলেন না। তারা বলছেন যে তারা নাকি বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দেওয়ার জন্য বসে আছে, আগেও তাদেরকেও একজন বলেছেন ক্ষমতা ওনাকে দিয়ে দিলেই হয়। তো তাহলে তো খুব অনিবার্যভাবে প্রশ্ন আসে এই ভয়ঙ্কর একটা নির্বাচন কমিশন এভাবে, কারণ নির্বাচন শুরুর সময় তো নির্বাচন কমিশন ড্রাইভিং সিটে থাকে, তো তাহলে আর নির্বাচন তো করার তো দরকার নেই। এতই যদি অবস্থা হয়ে থাকে, অন্তত এই অবস্থা তাদের নেয়। তারা কিন্তু একসময় অবস্থা নিয়েছিলেন যে এই নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন হবে না। তিনি তাদের দলের রেজিস্ট্রেশন এবং প্রতীক বরাদ্দের কথা বললেন। শুধু তাই না, জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাথে সমস্যা হচ্ছে ইশরাক হোসেনের, ওনারা গিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করতে গেছেন। আমি ঠিক জানি না আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাথে তাদের কি সম্পর্ক তখন ছিল, অবশ্য আমরা এখন দেখতে পাচ্ছি কি সম্পর্ক আছে। উনি এসে ওনাদের দলে জয়েন করেছেন, কিন্তু তখন উনি মন্ত্রী ছিলেন, উপদেষ্টা ছিলেন, তখন ওনারা ঘেরাও করতে গেছেন। এবং খুব মজার ব্যাপার, পুরনো বন্দোবস্ত, আপনি চোখ বন্ধ করে কথা বলে ফেলবেন, আপনার মধ্যে কোনো ইন্টেলেকচুয়াল এবিলিটি নাই। লোকাল গভর্নমেন্ট নির্বাচন চাওয়া হয়েছিল, আমি দেখাতে পারি সেই নির্বাচন কমিশন ঘেরাও হয়ে। লোকাল গভর্নমেন্ট নির্বাচন কনস্টিটিউশনালি নির্বাচন কমিশনের এখতিয়ারের মধ্যেই নেই। নির্বাচন কমিশন দুটো নির্বাচন করে সাংবিধানিকভাবে, একটা হচ্ছে সে সংসদ নির্বাচন এবং রাষ্ট্রপতি নির্বাচন। এখনকার রাষ্ট্রপতি যে নির্বাচন হয় সেটা না, একসময় যে হতো। আর বাকি ক্ষেত্রে সরকার যদি তাকে বলে, তার মানে আমাদের যে উপজেলা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচন কমিশন করে, কারণ সরকার তাকে অ্যাসাইন করে, সেই জন্য করে। সংবিধান তাকে এক্সক্লুসিভ কোনো ক্ষমতা দেয় না। অথচ ওনারা নির্বাচন কমিশনের কাছে লোকাল গভর্নমেন্ট ইলেকশন চাইছে, তাদের উচিত ছিল যমুনা ঘেরাও করা, যমুনা ঘেরাও করে ডক্টর ইউনূসের কাছে বলা আপনি লোকাল গভর্নমেন্ট ইলেকশনের জন্য নির্বাচন কমিশনকে নির্দেশনা দেন। কিন্তু না, যেহেতু তাদের নির্বাচন কমিশনের বিরুদ্ধেই ফ্রেমিং করতে হবে, তারা সেটা করেছিলেন। এজন্য বলছি ইসির প্রতি কি সবারই এক ধরনের একটা অনাস্থা ক্রিয়েট না, অনাস্থা আমার মনে হয় না মেজর তৈরি হয়েছে, কিছু ঝামেলা আছে। আর আমি সবাই যে বলছে এবং এনসিপি বা জামায়াতও ইসিকে যে চাপে রাখছে, আমি কিন্তু এটাকে পজিটিভলি দেখি। কেন? এই নির্বাচনটা খুবই ইমব্যালেন্সড একটা নির্বাচন হচ্ছে। ইমব্যালেন্স ইন দ্য সেন্স যে আমি মনে করি না বিএনপির সাথে জামাত এনসিপি জোট ন্যূনতম কোনো কম্পিটিশন করতে পারবে। এই পরিস্থিতিতে একটা বাজে ঘটনা ঘটে বাংলাদেশের মতো দেশে, সেটা হচ্ছে প্রশাসন, পুলিশ, নির্বাচন কমিশনের প্রবণতা তৈরি হতে পারে যে আমরা, বিশেষ করে প্রশাসন পুলিশে, যে আমরা যে আগামীতে ক্ষমতায় আসবে তার সাথে আমরা লাইন দিয়ে ফেলে অ্যালাইন্ড হয়ে যাই, এই ঝুঁকি আছে। সুতরাং তারা যে চাপ প্রয়োগ করছেন, এই চাপ প্রয়োগ করাটাকে আমি পজিটিভলি দেখি, যাতে তারা নির্বাচন কমিশন নিউট্রালি থাকেন। কথার কথা, কোনো একটা জোট বা দল যদি একটা সিটও নাও পায়, সে ওখানে ফেয়ার যে নির্বাচন করার যে অধিকার তার আছে, তার প্রার্থীরা ঠিকঠাক মতো ক্যাম্পেইন করতে পারা, সে অন্য শক্তিশালী দলের বা ব্যক্তির চাপে না পড়া, ভোটাররা নির্ভয়ে ভোট দিতে যাওয়া, যত ভোট দেওয়া হয়েছে সেটা কাউন্টার ঠিক মতো হওয়া, আচরণবিধি আমি লঙ্ঘন করলে না শুধু শক্তিশালী দল বা কোনো ব্যক্তিও যদি লঙ্ঘন করে তার শাস্তি হওয়া, এই জিনিসগুলো এনশিওর করা
লাগবে আমাদের বাংলাদেশ যেভাবে আমরা দেখতে চাই, সেই জায়গায় তাদের এই চাপটাকে আমি সমর্থন করি ওই পয়েন্ট অফ ভিউ থেকে। জি, জয়নাল আবেদীন শিশির, আপনার কাছে আরো একবার আসতে চাই, যে ব্যাপারটি আসলে আসছিল যে ইসির প্রতি যদি আপনাদের এত অনাস্থা থাকে সেই ক্ষেত্রে আপনাদের তো ভোটে যাওয়াটা মুশকিলের ব্যাপার, এবং একই সাথে আমরা দেখছি যে জাতীয় নাগরিক পার্টি মোটামুটি সব অংশগ্রহণের প্রস্তুতি নিলেও তারা আসলে শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকবে কিনা এটা নিয়েও একটা সংশয় প্রকাশ হয়ে সংশয় দেখা যাচ্ছে। তো সেই ক্ষেত্রে শেষ অবধি কি আসলে আপনারা ভোট বর্জনের কোনো চিন্তায় আছে কিনা এনসিপি? কারণ কি কিছুদিন আগে যখন গত রোববারই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যখন সংবাদ সম্মেলন করলেন তখন তিনি বললেন যে এনসিপি নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা সেটা পুনর্বিবেচনাও করা হতে পারে, সেই প্রেক্ষিতে একটু জানতে চাই। আচ্ছা, দেখেন, জাহিদ ভাই অনেক মানে বুদ্ধিমান লোক এবং ওনার প্রতি সম্মান শ্রদ্ধা রেখে বলি, উনি বাংলাদেশের একজন উদীয়মান বুদ্ধিজীবী বা দক্ষিণ এশিয়ারও একজন বড় বুদ্ধিজীবী বলা যেতে পারে। উনি যেটা বললেন যে আমাদের কথার মধ্যে তথ্য প্রমাণ এবং ইন্টেলেকচুয়ালিটি নাই, থাকতে বলতে পারেন কখনো কখনো নাই, সব সময় কখনো। না, তা না। তবে আমি যেটা ওনার প্রতি মানে শ্রদ্ধা পোষণ করে দ্বিমত করে বলছি, দেখেন আমরা রাজনৈতিক কর্মী, আমরা রাজপথে অধিকার নিয়ে কথা বলি। যখন জনগণের অধিকার, আমাদের অধিকার ক্ষুণ্ণ হয় আমরা স্পষ্ট দেখতে পাই। আমরা এখানে তত সুশীলতা ইন্টেলেকচুয়াল আমরা যাচাই করি না, আমরা দেখি এখানে অধিকারটা প্রতিষ্ঠা হচ্ছে কিনা। এই যে আপনি বললেন আমাদের মধ্যে ইন্টেলেকচুয়ালিটি নাই, আমরা বা প্রমাণ দেখাতে পারছি না, দেখেন ইসি কতটা বায়াসড বিএনপির প্রতি। শাহজালাল ইউনিভার্সিটিতে একটা ছাত্র সংসদ ইলেকশন, ইসি তার এখতিয়ার বহির্ভূত আচরণ করে অনধিকার চর্চা করে ওই ইউনিভার্সিটি আপনার মানে আপনার সাকসু ইলেকশন বন্ধ করে দিল। অথচ তার আইন স্পষ্ট বলা আছে সে জাতীয় সংসদ ইলেকশন এবং স্থানীয় সরকারি ইলেকশন ছাড়া কোনো ইলেকশন তার দরকার নেই। তাহলে স্থানীয় সরকারি ইলেকশন আইনে এখন একটা ইউনিভার্সিটি তার নিজস্ব আইন আছে এবং 73 অধ্যাদেশ অনুযায়ী সেই ইউনিভার্সিটিগুলো চলে। শাহজালাল 73 অধ্যাদেশে চলে না। তারপরে হচ্ছে আপনার ইসি তো এগুলো বলতে পারেন, একটা ছাত্রদের অধিকারের বিষয়গুলো তো তার আরোপের পক্ষে থাকার কথা ছিল। এখানে বিএনপির চাপে পড়ে ছাত্রদলের এখানে দ্বারা অবরুদ্ধ হয়ে বা বিএনপি বারবার শিক্ষা মন্ত্রণালয়কে ফোর্স করার পরে ইসি এই ধরনের একটা অনধিকার চর্চা করছে বিএনপির পক্ষ নিয়ে, এবং শাহজালাল ইউনিভার্সিটির ছাত্রদের ভোটাধিকার হরণ করছে বিএনপির কথা শুনে। তারপরও যদি আপনি বলেন যে ইসি নিরপেক্ষ আর আমরা ইন্টেলেকচুয়ালিটি নাই আমাদের, আমরা তথ্য প্রমাণ দিতে পারি নাই, আর কি তথ্য প্রমাণ চান আপনারা? একটা ব্যক্তিকে কোনো নির্দিষ্ট কারণ ছাড়াই ঢাকা মেয়র, দক্ষিণের মেয়র ঘোষণা করে দিল, অথচ তার আগে এই নির্বাচন কমিশনে তো যে ফেসিস্ট তাপসকে গ্যাজেট দিল, তাহলে তো ইলেকশন কমিশন দুইটা গ্যাজেট কিভাবে দেয়? আগে তো এটা বাতিল করতে হতো, তাপসের গ্যাজেট বাতিল না করে ইস্টাককে ঘোষণা দিয়ে দিল। এরকম বারবার আমরা বলেছি ইসি পক্ষপাত আচরণ করছেন বিএনপি থেকে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে এই ইসিকে বিএনপির পরামর্শে নিয়োগ দেওয়া হয়েছে প্রধান নির্বাচন কমিশন, তার সিবিটা, এবং আমরা এটা বলেছি এবং ওনাকে আমরা ইন্ডোর বলেছি যে আপনি 10-12 বছর বেকার ছিলেন, ফেসিস্ট আমলে আপনাকে মূল্যায়ন করা হয় নাই, কিন্তু আমরা আপনাকে সম্মানের জায়গায় নিয়েছি, আমাদের রক্তের বিনিময়ে আপনি সম্মানিত হয়েছেন, এই জায়গাটা নষ্ট করবেন না, আপনার এই মর্যাদা নষ্ট করবেন না। দেখেন এখন বিএনপি ইসিকে ব্যবহার করে, উনি আর যেটা বললেন তথ্য প্রমাণ নাই, 2008 সালের মতো পাতানো ইলেকশন যে হচ্ছে বা আয়োজন বা ইন্ডিয়ার সাথে হচ্ছে, এগুলো নিয়ে কোনো প্রমাণ নাই। আমি বলতে চাচ্ছি, দেখেন আজকে যখন ছাত্ররা তার ভোটাধিকারের জন্য রাজপথে নামলো, বাধ্য হলো ইসি তাকে বলতে যে ইলেকশনটা আপনারা করেন, আমার কোনো সমস্যা নাই। তখন বিএনপি কি করলো? তার আইনজীবীদেরকে দিয়ে আদালতের কাঁধে বন্দুক রেখে শাহজালাল ইউনিভার্সিটির ছাত্রদেরকে ভোটাধিকার হরণ করলো। অথচ বিএনপি বলে 17 বছর ধরে আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি, সংগ্রাম করছি। লজ্জা এগুলো বিএনপির জন্য। এবং যারা এখনো বলে তথ্য প্রমাণ নাই, তাহলে আপনারা এখানে ইসি, আদালত, পুরাতন ইস্টাবলিশমেন্ট কোনটা বিএনপির পক্ষে কাজ করছে না? আর এখন যে আপনার ভারতীয় ইস্টাবলিশমেন্ট কোনটা? যেটা আগের পুরাতন আওয়ামী লীগ যেটাকে ব্যবহার করেছে। আওয়ামী লীগ তো ভারতের এক্সটেনশন, ভারতের ইস্টাবলিশমেন্ট। তাহলে আওয়ামী লীগের যে প্রশাসন সেটা তো ভারতের ইস্টাবলিশমেন্ট, সেটা বিএনপির পক্ষে কাজ করছে। তাহলে কেন, কোন প্রমাণটা নাই? আমি তো দেখছি সবই আছে। জি, এটা নিয়ে আমরা আবারও কথা বলবো, আমরা একটা বিরতি নিয়ে আসছি। দর্শক, মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ দেখছেন, একটা বিরতি নিয়ে আবারও ফিরছি।
বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ আয়োজনে। আলোচনার বিষয় আজকে নির্বাচন ঘিরে রাজনীতিতে উত্তাপ। আমি আরও একবার একটু জয়নাল আবেদিন শিশির আপনার কাছ থেকে একটা উত্তর নিয়ে তারপর ডক্টর জাহিদুর রহমানের কাছে যাব। সেটি হচ্ছে, আপনি বিরতির আগে বলছিলেন যে বিগত 17 বছরে এই যে আওয়ামী লীগের যে প্রশাসন ছিল সেটাই ভারতীয় এস্টাবলিশমেন্ট এবং সেটাই এখন বিএনপির পক্ষে কাজ করছে। তাহলে আমার একটা মানে ছোট প্রশ্ন যেটা মনে হলো যে আপনার কথা অনুযায়ী যদি আমি ধরি যে যেই এস্টাবলিশমেন্টটা ছিল সেটার উপরেই তো তাহলে এই যে এখনকার সরকার মানে অন্তর্বর্তীকালীন সরকার তারা শপথ নিয়েছে এবং সেখানে আপনাদের কিছু নেতা, জাহিদ ইসলামের কথা বলি বা আসিফ মাহমুদের কথা বলি, তারাও তো উপদেষ্টা হিসেবে তখন ছিলেন, যারা পরে আপনাদের দলে অংশগ্রহণ করেছেন। তাহলে পরোক্ষভাবে কি এই এস্টাবলিশমেন্টের অংশ কি আসলে আপনারাও হয়ে গেলেন কিনা? আপনি চমৎকার একটি প্রশ্ন করছেন, এই প্রশ্নটার জন্য আপনাকে ধন্যবাদ। দেখেন, আমরা কিন্তু 5 আগস্ট আপনার মনে থাকার কথা, যখন আমরা এই বিপ্লব সংগঠিত করি, আমরা তখনও রাজপথে, শহীদের রক্ত এখনো শুকায় নাই, অনেকে এখনো মানে আপনার দাফন করা হয় নাই শহীদদেরকে। তখনই কিন্তু বিদ্যমান পলিটিক্যাল পার্টিগুলো করে, বিশেষ করে বিএনপি এবং রেজিস্টার্ড আনরেজিস্টার্ড পার্টিগুলো ক্যান্টনমেন্টে কিন্তু অলরেডি দফা শেষ। তারপরে যুবলীগ নেতা চুপ্পুর কাছে গেল এবং চুপ্পুর কাছে সব কিছু সেট আপ দিয়ে শেষ। অনেকটা আমাদেরকে অন্ধকারে রেখেই কিন্তু ওনারা এই বিদ্যমান সংবিধানের মধ্যে বা এই পুরাতন এস্টাবলিশমেন্টের মধ্যে ঢুকে একটা সরকার গঠনের দিকে আগালো। অনেকটা জোর করে আমরা কিন্তু ছাত্র প্রতিনিধি হিসেবে সকলের সম্মতিতে 2 জন ছাত্র প্রতিনিধি আমরা পাঠাই, যেটা বলছিলেন আপনি। তো আমরা শুরু থেকেই কিন্তু বলেছিলাম একটা বিপ্লবী সরকার করি, সবার আগে না করলো বিএনপি, বললাম একটা জাতীয় সরকার করি, সেটা তো বাধা দিল বিএনপি। আপনি আরেকটা জিনিস খেয়াল করবেন, আমি কেন বললাম যে এই যে বাংলাদেশের এখন যত এই যে সংস্কার আলাপ আয়োজন, এগুলো যে আমাদের এবং বিএনপি যে এগুলোর পথে বাধা, এর প্রমাণ হচ্ছে দেখবেন 8ই আগস্ট নয়াপল্টনে বিএনপি একটি মহাসমাবেশ করে। তখন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্ট বলে 3 মাসের মধ্যে ইলেকশন দিতে হবে। তখন বিএনপির সাথে যারা যোগপথ আন্দোলন করলেন তৎকালীন, যেটা বললাম 63টা দল, কেউ কিন্তু দ্বিমত করে নাই, অনেকটা মনসম্মতি। একমাত্র আমরাই বললাম যে 2000 ছাত্র জনতার জীবন দিয়েছে শুধুমাত্র একটি ইলেকশনের জন্য না, ক্ষমতা হস্তান্তরের জন্য না, রাষ্ট্রের কাঠামোতে ফেসিস্ট মানে এলিমেন্ট বিদ্যমান, এই ফেসিস্ট কাঠামো ভেঙে ফেলতে হবে, নতুন সংবিধান লাগবে, আমাদের সেকেন্ড রিপাবলিক লাগবে এবং যুবলীগ নেতা চুপুকে অবসান করতে হবে বা আওয়ামী লীগ নিষিদ্ধ আমরা বিভিন্ন দাবি করলাম। এখন পর্যন্ত আপনারা যতটুকু দেখেন এই সংস্কার আলাপ আয়োজন, এগুলো আমাদের বলতে এনসিপি বলতেছি না, এনসিপি বলতেছি না, আমাদের সকল জুলাই যোদ্ধাদের, তখন তার এনসিপি গঠন হয় নাই, আমরা সকলকে বলতে মানে তরুণ প্রজন্ম যারা যুদ্ধ করেছে তাদেরকে বলছি। এখন ইসি যে নিরপেক্ষ না, এটা নিয়ে আরেকটা উদাহরণ দিচ্ছি, দেখেন ছোট করে, যে ঋণ খেলাপি এবং হচ্ছে দ্বৈত নাগরিক, সবচেয়ে বেশি ঋণ খেলাপি হচ্ছে বিএনপিতে এবং দ্বৈত নাগরিক বিএনপিতে। ইসি বাংলাদেশের জনগণকে অন্ধকারে রেখে ভয়াবহ একটি অপরাধ করছেন এবং বিএনপি দ্বারা চাপে পড়ে, লোভে পড়ে, এবং বিএনপির এখন তো বিএনপির গণতান্ত্রিক আন্দোলন আমরা করলে তো মব হয়ে যায়। বিএনপির এই ধরনের আন্দোলন, এই যে ইসির সামনে আন্দোলন, এ দ্বারা প্রভাবিত হয়ে তারা বিএনপির ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিকদেরকে সুবিধা দিচ্ছেন। তাহলে আপনি দেখেন, ঋণ খেলাপিদের সুবিধা দিচ্ছে, দ্বৈত নাগরিকদের সুবিধা দিচ্ছে, অপরদিকে একটি ছাত্র সংসদ ইলেকশন যেটা শিক্ষার্থীদের মাধ্যমে এই সরকার প্রতিষ্ঠা হয়েছে, এই শিক্ষার্থীদের ভোটাধিকার হরণ করছে ইসি। তাহলে আপনি ইসিকে কিভাবে নিরপেক্ষ বলেন? জি, আবার আসবো আপনার কাছে। আমি একটু ডাক্তার জাহিদুর রহমান আপনার কাছে যেতে চাই। অনেকগুলো বিষয় আসলে শিশির সাহেব অনেক তথ্য প্রমাণ দিলেন, তিনি অনেক দাবি করলেন, কি বলার আছে? জি, আমি আসছি। মানে এই যে ঋণ খেলাপি প্রসঙ্গে দিয়ে শুরু করি। গতকাল একটা টিভি টক শোতে ব্যারিস্টার শাহরিয়ার কবির আমার সাথে ছিলেন, যিনি বিএনপির বিরুদ্ধে যারা আছেন, এনসিপি এবং জামায়াতের পক্ষ হয়ে ওখানে লড়েছেন, উনি আমার সাথে বসেছেন যে কেউ, এটা ইটস এ পাবলিক অপিনিয়ন, উনি এই যাবতীয় ঘটনার জন্য ইসির কোনো দায় দেন নাই। ঘটনা কি হয়েছে, এই ঋণ খেলাপি বেশ কিছু মানুষের ফাঁকে বেরিয়ে এসে আইনের ফাঁকে আসলে কোর্টের অর্ডার সহ যখন কোর্ট এসে বলে, যখন ব্যাংক এসে বলে যে আমি ওনার সাথে আর এই ব্যাপারে ওনাকে বার দিচ্ছি না, শাহরিয়ার সাহেবের কাছ থেকে শোনা এগুলো আমার, আমি চ্যানেলটার নাম বলতে পারি, আসলে ইসির আসলে কিছু করার নেই। ইসি কোন রকম কোনো বেআইনি কাজ করেনি, এটা শাহরিয়ার কবির বলেছেন, যিনি এই বিএনপির প্রার্থীদের বিরুদ্ধে যারা আছে তাদের বিরুদ্ধে লড়াই করে এসেছেন এই 3 দিন। শাহরিয়ার কবির খুবই ভাইব্রেন্ট ছিলেন, টকশো করেন, আপনারা জানেন। সুতরাং এটাও দেখুন ঘাট ধরে ইসিকে দিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, আগে থেকে আসি, নির্বাচন কমিশন সাকসু নির্বাচন নিয়ে কিছুই করে নেই। মানে এই যে আমি বারবার বলছি যে আমি এনসিপির কাছ থেকে আমার এক্সপেকটেশন ইজ মাচ হায়ার, অনেক উঁচু এক্সপেকটেশন আছে। ইসি একটা জেনারেলাইজড পরিপত্র জারি করেছিল, শুধু ছাত্র সংসদ নির্বাচন না, কোনো পেশাজীবী সংগঠনের নির্বাচন এর মধ্যে হবে না। এটা তারা নির্বাচনের পথে সঠিক মনে করেন নাই, তাদের মনে করাটা ঠিকভাবে ঠিক ইজ এ ডিফারেন্ট ডিবেট।
খেয়াল করুন, এরপর জনাব সাদিক কায়েম দেখা করতে গেলেন ইসির সাথে, দেখা করে এসে এরপর আমি বলবো না ইসিকে চাপ দিয়ে, ইসি ওটা রাজি হওয়াই উচিত হয় না, কারণ ইসি নিজে পরিপত্র দিয়েছে কোনো নির্বাচন হবে না। এরপর ইসি রাজি হলো, এর পরবর্তীতে তো কোর্টের সিদ্ধান্ত হয়েছে, ওটা তো ইসি বন্ধ করেনি। সুতরাং এটাও ইসির ঘাড়ে চাপিয়ে দিয়ে, মানে আসলে ওনাদের কৌশল এখন কেষ্টা বেটাই চোর, মানে যাই ঘটুক, আমরা কিছুদিন দেখলাম না ওয়াকার আর জেনারেল ওয়াকার আর আসিফ নজরুলের সব দোষ, যাই ঘটুক বাজারে জিনিসের দাম বেড়েছে ওনাদের দোষ, ব্যাপারটা এরকম হচ্ছে। আরেকটা কথা একটু, সাকসু কিন্তু 73-এর অধ্যাদেশ দিয়ে চলে না। 73-এর অধ্যাদেশে 4টা ইউনিভার্সিটি চলে বাংলাদেশে, জাস্ট ঢাকা, চিটাগং, রাজশাহী আর জাহাঙ্গীরনগর। এর বাইরে সব ভিন্ন আইন, আলাদা আলাদা প্রত্যেকটা আইন আছে, এবং এগুলোর এরকম অটোনমাস কোনো ক্ষমতাও নাই। সুতরাং এই 4টা ইউনিভার্সিটি যতটা স্বায়ত্তশাসনের যত বেশি ক্ষমতা তাদের আছে, অন্যগুলোর একেবারেই নেই সেই তুলনায়, সেটা আরেক আলোচনা। সুতরাং এটাকে এটার সাথে মিলিয়ে ফেলা যাবে না। আচ্ছা, ইসির মানে এই এস্টাবলিশমেন্টের আলাপ আসলো, বা ইসি বিএনপির পক্ষে দাঁড়াচ্ছে এরকম আলাপ আসলো, ডক্টর ইউনূস তো ছাত্রদের দলের প্রতি বায়াস দেখিয়েছেন। আমি পড়ে শোনাতে পারবো, দল গঠন করার আগে উনি এমন বক্তব্য দিয়েছেন, ছাত্রদের দল তৈরি করতে হবে, না হলে যারা পুরনো ব্যবস্থার লোক ছিলেন তারা সব নষ্ট করে ফেলবে, এই রক্ত দিয়েছে তাদেরকে সব রক্ষা করতে হবে, এই মন্তব্য করেছেন। ছাত্ররা তার নিয়োগকর্তা ছিলেন, 3 জন ছাত্র এখানে উপদেষ্টা ছিলেন, এবং মাহফুজ আলম যিনি আসেন নাই, উনি স্ট্যাটাস দিয়েছেন 1.5 বছর ধরে ওনারা এই ছাত্রদেরকে গ্রুম করেছেন, বেরোনোর পর স্ট্যাটাস দিয়েছেন। তো পুরো প্রশাসন যন্ত্র বা সব কিছুই তাদের। আর যদি প্রশাসন যন্ত্র কথার কথা যে পুরনো এস্টাবলিশমেন্টের হয়ে থাকে, এটাকে চেঞ্জ করে ঠিকঠাক করা, সঠিক লোককে পদায়ন করা কার দায়? ডক্টর ইউনূসের, তাই তো? খেয়াল করুন, এত বছর ধরে এই যে ইসি এসে তো তেমন কোনো পরিবর্তন করে নাই। ইসি আসার আগেই ডিসি থেকে শুরু করে সবকে নিয়োগ করলো ডক্টর ইউনূস, তার রিটার্নিং অফিসাররা ডিসি। তো ডক্টর ইউনূস ভারতীয়দেরকে পদায়ন করেছেন, তার মানে ডক্টর ইউনূসও হচ্ছেন ভারতীয় এস্টাবলিশমেন্টের পার্ট, ইজ ইট? আমি তাই বুঝি আর কি ওনার বক্তব্য। মানে ওনার কথা অনুযায়ী আরেকটা কথা বলি, কথা, ব্ল্যাঙ্ক চেক দিয়ে হাসিনাকে ক্ষমতায় রাখতে পারে নাই ভারত এখন বাংলাদেশে নির্বাচন করিয়ে সরকার টরকার ঠিক করবে, ওই একই, যেহেতু ভারতের সাথে ট্যাগ করিয়ে দিলে কাউকে সমস্যা তৈরি করা। যে জন্য আমি বলছি এগুলো তথ্য প্রমাণ হলো না, আপনি স্পেসিফিক তথ্য প্রমাণ দিতে পারতে হবে যে না এই দলটা এই করছে। আমি ভারতের সাথে যুদ্ধ বাঁধিয়ে দিতে বলছি না। এখন ওনাদের হাসরাত আব্দুল্লাহর মতো 7 সিস্টার্স আলাদা করে ফেলাবো, এটা না বললে যদি মনে হয় বাকি সব ভারতের দালাল হয়ে গেছে, আই ডু ডিসঅ্যাগ্রি উইথ দ্যাট। আপনি এই বক্তব্য ইভেন দিতেও পারেন না। তো এইগুলো করা হচ্ছে, এটা ঠিক না। আরেকটা কথা একটু বলি, এই আলাপটা উনি আনলেন, আমরা এই আলাপে ঢুকবো না এখন। যদি চাই আমি এনসিপির উনি অথবা ওনাদের একটা বড় দলের সাথে আমি ডিবেট করতে প্রস্তুত আছি। বিপ্লবী সরকার বিপ্লবের পরে হয়, আমাদের এটা কোনোভাবেই বিপ্লব ছিল না। এই ফাইটটা আমি খুব পরিচিত, খুবই প্রতিষ্ঠিত একজন পাবলিক ইন্টেলেকচুয়ালের সাথে আমি 5 তারিখের পর থেকেই ডিবেট করছি। আসলে এই খায়েশ কারো ছিল এটাকে বিপ্লব বলার, বলে এই দেশের সংবিধান বাতিল করে ক্ষমতাকে ক্যাপচার করে ফেলার। তারা এটা ফেল করেছেন, পারেননি, কারণ এটা বিপ্লব ছিল না। বিপ্লব ভালো কি খারাপ ইজ এ ডিফারেন্ট ডিবেট। বিপ্লব করার পরও যে কোনো দেশ সবসময় সব খুব ভালো হয়েছে, নট নেসেসারিলি। কোনো বিপ্লব কোনো দেশের ক্ষতিও করেছে, আবার ভালোও করেছে। কিন্তু যেটা বিপ্লব না, সেটাকে ঘাট ধরে বিপ্লব বানিয়ে বিপ্লবী সরকার করার তো আসলে কোনো কারণ ছিল না। একটা প্লেন গণ অভ্যুত্থানে যা করা তাই হয়েছে। বরং আমি বলবো ডক্টর ইউনূসের সরকার এসে তার ইনএফিসিয়েন্সির কারণে অনেক সমস্যায় আমরা এখন পড়ছি। আদার দ্যান দ্যাট আমরা সঠিক ট্র্যাকে ছিলাম। জি, অনেক ধন্যবাদ। আমি একটা বিরতি নিয়ে আসছি। দর্শক, মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ দেখছেন, একটা বিরতি নিয়ে আবারও ফিরছি। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। যাব আলোচনায়, ডাক্তার জাহিদুর রহমান আপনার কাছেই আসবো। যেহেতু এনসিপির সদস্য এখানে আছেন, তাই আলোচনাটা করছি যে এনসিপি শুরুতে যখন দল গঠন হয় তখন আমরা দেখেছি যে তরুণদের মাঝে মোটামুটি একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত তারা করবে, নতুন পথ আসলে তারা দেখাবে, এরকম একটা আশার কথাই তারা বলেছে। কিন্তু এই যে মানে তখন যেটা হয়েছিল যে জামাত এবং বিএনপির বলয়ের বাইরে থেকে তারা একটা থার্ড পার্টি হিসেবে মোটামুটি ভোটের মাঠে বেশ সক্রিয় একটা অবস্থান তৈরি করবে, কিন্তু সেটা হলো না। জামাতের সঙ্গেই তারা গেল। এই যে জোটটা, সেই জোটটার উদ্দেশ্য বা সেই জোটটাকে আসলে আপনার চিন্তায় আপনি কিভাবে দেখছেন? তারা যেটি বলছে যে সংস্কারের জায়গা থেকে হয়তো তারা আসলে এই জন্য গিয়েছে, বা মানে কি মনে করেন যে আদর্শিক জায়গা থেকে তারা আসলে একই ছিল, শুধুমাত্র টিম ডিফারেন্ট ছিল এরকম, এবং শেষ পর্যন্ত তারা একই হয়েছে, কি মনে করছেন? আমি নিশ্চিত নই, তবে আমি একজনকে একটু কোট করতে চাই। এনসিপি থেকে পদত্যাগকারী নেত্রী তাসনুভা জাবিন একটা লম্বা স্ট্যাটাস দিয়েছেন, সেখানে তিনি এই যাওয়াটাকে একেবারে পরিকল্পিত বলে দাবি করছেন। এখন উনি ইনসাইডার, উনি এর মধ্যে পুরো প্রসেস দেখেছেন। কারণ একসময় তো অনেকের কাছে মনোনয়নপত্র বিক্রি হয়েছে, বিএনপির সাথে আলোচনা হয়েছে, জামাতের সাথে হচ্ছে, এবং যে কথা সবাইকে বলা হয়েছে বলে তিনি দাবি করছেন। আমি তাকেই কোট করছি, যে কেউ ওনার এটা পাবলিক পোস্ট, অনেক পত্রিকাও নিউজ করেছে এটা থেকে।
যে আমরা যেইগুলোতে সমঝোতা হবে হবে, এর বাইরে তারা চাইলে প্রার্থী হতে পারবেন, এরকমও কথাবার্তা ছিল তিনি দাবি করছেন। ফলে এই আলোচনা আছে যে এটা একেবারে প্রি প্ল্যান্ড, তারা এক ধরনের এরকম চেষ্টা করেই এখানে চলে গেল। তাহলে কি এটা এক ধরনের মানে প্রশ্ন আসে কিনা যে তাহলে মোটামুটি যারা এনসিপি শুরুতে সাপোর্ট করতো তাদের সাথে একটা ধোঁকাবাজি হয়ে গেল কিনা? সম্ভাবনা আছে, এভাবে দেখার সম্ভাবনা আছে। যেমন ধরুন ইভেন যে ব্যাখ্যা, এটা শুধুমাত্র সংস্কার না, আমরা জানাব নাহিদ ইসলাম যখন জামায়াতের সাথে জোট করতে যাচ্ছেন, আমি খুব অবাক হয়েছি। উনি ওসমান হাদির মৃত্যুকে সামনে এনে বলছেন এটার পর তাদের জন্য আসলে আর একা থাকা তিনি সঠিক মনে করছেন না, মানে কি জামাত তাকে সেভ করবে। এই নাহিদ ইসলাম, আমি যাকে সবসময় বলি গণ অভ্যুত্থানের পোস্টার বয়, ভেতরে ভেতরে কে কি করেছে আমি আসলে জানি না, আমরা নাহিদকে দেখেছি। তো এরা শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়ে পুলিশ, বিজেপি এবং খানিকটা মিলিটারির গুলির সামনে দাঁড়িয়েছেন। তারা একজন ওসমান হাদির মৃত্যুর পর এখন ভয় পেয়ে জামাত তাকে প্রোটেকশন দেবে মনে করে জামাতের সাথে চলে যান। আমার কাছে তো, আমি তো কনভিন্স না, সেই জন্যই বলছি এটা আসলে মানে প্ল্যান্ড হতে পারে। এবং আপনি যে কথাটা বলছেন, বিশেষ করে যারা নতুন রাজনীতির কথা ভেবে তাদের সাথে কানেক্টেড হয়েছেন নতুনরা, এটা ফ্যাক্ট। বাংলাদেশের পুরনো রাজনৈতিক যে ব্যবস্থা আছে তাতে সংকট আছে, তাতে সমালোচনা আছে, তাই একদম নতুন কিছু হবে, নতুন কিছু করার নজির তো আছে। যেমন ধরুন ভারতে আম আদমি পার্টি তৈরি হয়েছে দিল্লিতে, তারা খুব অল্প সময়ের মধ্যে একা একা রাজনীতি করে ক্ষমতায় চলে গেছে। 2 দফা দিল্লিতে ক্ষমতায়, প্রথমে একবার অল্প সময় ছিল, পরে 5-10 বছর ছিল, তো তারা তো গেছে। তো সুতরাং এটা যে পারা যায় না, যাবে না, নয়া বন্দোবস্তের কথা যেটি আসছে সেটির কি কোনো আসলে দেখেছেন কিছু? না, আমি আসলে কোনোদিনই দেখিনি। আমি ইভেন পুরনো বন্দোবস্তকে আমি খারাপ মনে করি না কোন অর্থে, আমি হাসিনা হতে বলছি না। আমাদের পুরনো রাজনীতিতে প্রচুর প্রবলেম আছে, কিন্তু আমরা যদি একটার পর একটা নির্বাচন ঠিকমতো করে যেতে পারতাম, তাহলে দেখতেন আমাদের এই পুরনো রাজনৈতিক দলগুলোও যতটা খারাপ আছে অতটা খারাপ থাকতে পারতো না। কিন্তু তারা যখন বলছেন, আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু তারা যখন আসবেন তা থেকে অনেক জায়গায় ক্লিয়ার সাইন সিগন্যাল দেখাতে হবে যে ওনারা নতুন রাজনীতি করছেন। কিন্তু আমরা দেখলাম একেবারে টিপিক্যাল রাজনীতি। ধরুন এই যে প্রত্যেকে যে তাদের হলফনামায় সম্পত্তির বর্ণনা দিয়েছেন, সিগনিফিক্যান্ট মানুষজনের, যিনি নিজের মুখে বলেছেন এলাকার সবচেয়ে ভাঙা বাড়িটা আমার, কিন্তু কিছুদিন পরে তিনি বলেছেন যে সবচেয়ে বড় বাড়িটা, এত কিছু হয়ে যায়। এরকম আরো অনেক অনেক উদাহরণ আছে। সো এইগুলো আমাদের কিন্তু তারা কিন্তু এনসিপির পক্ষ থেকে কিন্তু যেমন হাসনাত আব্দুল্লাহ বললেন যে তারেক রহমানের যে সম্পত্তি এবং তার যে আসলে নির্বাচনী হলফনামায় যে ব্যয়ের আয়ের কথাটা আসলে আসছে সেটি নিয়েও তিনি প্রশ্ন করা উচিত। কিন্তু আমি আবার পাল্টা বলছি, ধরুন বিএনপি কেও তো পুরনো বন্দোবস্তের দল বলেন আপনি। একটা কথা মনে রাখতে হবে, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমি আশা করি শিশির এটা খেয়াল রাখবেন। আম আদমি পার্টি গত নির্বাচনে পরাজিত হয়েছে, ওদের বিরুদ্ধে কিছু দুর্নীতির অভিযোগ ছিল, কেজরিওয়ালের বিরুদ্ধে এবং অন্যদের বিরুদ্ধে। মজার ব্যাপার, এই পরিমাণ দুর্নীতি করেও বা তার চেয়ে বেশি দুর্নীতি করেও অনেক সরকার ক্ষমতায় আছে, ক্ষমতায় নির্বাচিত হয়। কিন্তু কেজরিওয়ালের কাছে এটা নেয়নি কেন জানেন? কারণ মানুষ কেজরিওয়ালের কাছে এক্সপেক্ট করেছে অনেক বেশি, এবং এই এক্সপেকটেশন কিন্তু কেজরিওয়াল নিজে তৈরি করেছেন। উনি ঝাড়ু মার্কা নিয়ে বলছেন আমি দুর্নীতি ঝাঁটায় বিদায় করব। সেজন্য বিএনপিরও এটা খোঁজ নিতে হবে। আমি এটা দ্বিমত করছি না, তারেক রহমানের সম্পত্তি কিভাবে কোত্থেকে কেমন এসে ব্যাখ্যা চাইবো। কিন্তু আমি আবারও বলি, যে দলটা নতুন বন্দোবস্ত আগের সব খারাপ বলে রাজনীতি করে, তার কাছে চাওয়ার পরিমাণটা বেশি হবে। অনেক ধন্যবাদ। আমি জয়নাল আবেদীন শিশির আপনার কাছেই যাব। যে প্রত্যাশাটা নিয়ে আসলে আপনাদের কাছ থেকে, মানে আপনারা যেই দলটা আসলে শুরু করেছিলেন, যে সেখানে আমরা দেখলাম যে আপনারা ওই বড় দলের সাথেই জোট করলেন, সেই পুরনো পথেই তো হাঁটলেন, তাহলে নতুন আসলে কি হলো একটু সংক্ষেপে জানবেন। দেখেন, আপনার নতুন বন্দোবস্ত বলতে আমরা যে জিনিসটি বুঝিয়েছি, আমরা আমাদের প্রতিশ্রুতির কোনো অংশ থেকে আমরা কিন্তু দ্বিমত করিনি এবং জনগণকে আমরা হতাশ করিনি। আপনার মনে থাকা উচিত, জাতীয় ঐক্যমত কমিশনের যে সংস্কার প্রস্তাবনা আমরা করেছি, দেখবেন আমরা যাদের সাথে এলাই করেছি বা এখন যে রাজনৈতিক সমঝোতার ঐক্য করেছি, তাদের সাথে আমাদের এই সংস্কার প্রস্তাবনা 90% মিলে যায়। জামাতের সাথে মিলে, এবি পার্টির সাথে মিলে বা আদার্স ইসলামী পার্টিগুলোর সাথে মিলে। অপরদিকে এই নতুন বন্দোবস্তের যে সংস্কার প্রস্তাবনাগুলো রয়েছে, এগুলোর সাথে বিএনপির সাথে আমাদের 90% দ্বিমত এবং মিলে না। বিএনপির সাথে আলোচনা করেছেন তো? এখন বিএনপি প্রত্যেকটা সংস্কার প্রস্তাবে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে। তো এখন আমরা তো আমাদের জায়গায় আছি, আমাদের সংস্কার প্রস্তাবনার সাথে, নতুন বন্দোবস্তের সাথে, নতুন বাংলাদেশের সাথে যারা যারা এলাই করেছে, আমরা তাদের সাথে এলাই করেছি। জোট করে আপনাদের নয়া বন্দোবস্তের জামাত যদি আমাদের এই প্রস্তাবনায় তাদেরও প্রস্তাবনা হয়, তাই তো আমি তো এখানে মনে করছি জামাতের নতুন বন্দোবস্ত ঢুকছে আমাদের সাথে। না, আরেকটা জিনিস আপনি এখানে যে জাহিদ ভাই বলল যে শেষ করব, হ্যাঁ শেষ করবো, যে আমরা পুরাতন মানে বিপ্লব করি নাই বা এটা বিপ্লব হয় নাই, এই যে 5 আগস্ট যেটা হলো। দেখেন,
ওনারাই বলে, ওনারা তো নাকি ইন্টেলেকচুয়াল শেষ বলে করতে নিজেদের করে, যে ওনারাই বলে যে 7 নভেম্বর 1975 সালে বিএনপি সেনা জনতার একটা মানে সিপাহী জনতার বিপ্লব করেছে। আমি বলি ওই সময় কত হাজার মানুষ এবং সেনাবাহিনীর রাস্তায় নেমেছে, আর এই জুলাই বিপ্লব জি আমার মনে হয়